সো গাইজ, একটা অজানা জায়গায় থাকার আগে আমরা সাধারণত সেখানকার ইতিহাস, সেখানকার রহস্য, সেখানকার ব্যাকগ্রাউন্ড এসব আমরা চেক করি না বা তোয়াক্কা করি না, যতক্ষণ না পর্যন্ত আমাদের সাথেই কিছু দুর্ঘটনা ঘটে। ঠিক এই ব্যাপারটাকে ফলো করে আজকে স্টোরিটা আমাদেরকে যে শেয়ার করেছে, মানে কৃতি, তার ফ্যামিলি যখন একটা কাজের উদ্দেশ্যে আসামের একটা ছোট্ট কোয়ার্টারে শিফট হয়, তখন তার মায়ের সাথে এমন একটা ঘটনা ঘটে যেটা শোনার পর তুমিও যে কোনো অজানা জায়গায় থাকার আগে সেখানকার ব্যাকগ্রাউন্ড চেক করতে বাধ্য হবে। কারণ ভাই, এই ইনসিডেন্টের পর কৃতির মা আজ পর্যন্ত কোনো দিনও রাতের বেলা যে কোনো দরজা বা জানলাকে নর্মাল দৃষ্টিতে দেখতে পারিনি। সো ভাই, ঘটনাটা জানার আগে আমি একটা কথাই বলবো, যদি চ্যানেলে নতুন আসো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভাই, বেশি টাইম না ওয়েস্ট করে ঘটনাটা কি চলো জানা যাক। হ্যালো দাদা, আমার নাম কৃতি আর আমি আসামের নাগাঁও ডিস্ট্রিক্ট থেকে বিলং করি। নাগাঁও হলো আসামের একটা ছোট্ট ডিস্ট্রিক্ট, যেটা গৌহাটি থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। আর দাদা, আজকের যে ইনসিডেন্টটা আমি তোমাদেরকে বলতে চলেছি সেটা অ্যাকচুয়ালি আমার মায়ের সাথে, আমার মায়ের যখন 11 থেকে 12 আর আমার মায়ের ভাই অর্থাৎ আমার মামার বয়স 6 বছর ছিল, তখন তাদের সাথে এটা ঘটেছিল। আমার দাদু সেই সময় আসাম পুলিশে ছিল, যার জন্যে তাকে প্রায় সময়ই ট্রান্সফারের ক্ষেত্রে থাকার জায়গা চেঞ্জ করতে হতো। হায়ার অথরিটিসরা সাধারণত কী করে, যে কোনো ফ্যামিলি ট্রান্সফার হওয়ার আগে তাদেরকে 2 থেকে 3 সপ্তাহ হাতে টাইম দেয়, যাতে তারা সময়ের মধ্যে তাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছিয়ে নিতে পারে, তারপর তারা সেই জায়গায় শিফট হয়ে যেতে পারে। বাট এইবার খুব শর্ট নোটিসে আমার দাদুর শিবাসনগরে ট্রান্সফারের কল আসে। আমার মায়ের ফ্যামিলির কাছে হাতে 1 সপ্তাহ অর্থাৎ খুবই ছোট আর অল্প টাইম ছিল। দ্যাট ইজ ওয়াই ইট ওয়াজ সো স্ট্রেসফুল। সেই সময় আমার দিদিমা 5 থেকে 6 মাসের প্রেগনেন্ট ছিল, যার ফলে সবাই দিদিমার শরীরের কন্ডিশন নিয়ে প্রচুর চিন্তিত ছিল। বাট তারা তাও করে ম্যানেজ করে 1 সপ্তাহের মধ্যে তাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছিয়ে নিয়ে শিবাসনগরে শিফট হয়ে যায়। তারা যখন প্রথমবার শিবাসনগরে পৌঁছায়, দ্যাট প্লেস ওয়াজ সো বিউটিফুল। সবাই এই নতুন জায়গায় তাদের নতুন জীবন তৈরি করার জন্য প্রচুর এক্সাইটেড ছিল। বাট তারা জানতো না যে এই নতুন জায়গায় প্রথম রাতই তাদের জীবনকে পুরো চেঞ্জ করে দেবে, এবং তাদের সাথে যা ঘটতে চলেছে সেটা তারা কোনোদিন জীবনে এক্সপেক্টও করেনি। বাই দ্য টাইম আমার মায়ের ফ্যামিলি যখন শিবাসনগরে পৌঁছায়, তখন অলরেডি রাত 9টা বেজেই গেছে। বাট এখানে পৌঁছেও তাদের কাজ এখনও শেষ হয়নি, কারণ তাদের গভর্নমেন্ট থেকে যে কোয়ার্টারটা অ্যালট হয়েছিল সেটা এখান থেকে একটু দূরে, এবং তাদের সেখানে গিয়ে জিনিসপত্র নামাতেও হতো। বাট কিছু কারণের জন্য তারা যখন সেখানে পৌঁছায়, তারা দেখে যে তাদের গভর্নমেন্ট থেকে যে কোয়ার্টারটা অ্যালট হয়েছিল সেটা এখনও রেডি হয়ে ওঠেনি। এদিকে এতটা ট্রাভেল করার পর সবাই প্রচুর টায়ার্ড ছিল, বিশেষ করে আমার দিদিমা, কারণ যেহেতু তিনি প্রেগনেন্ট ছিল তার শরীরটা তখন একটু খারাপ করা চালু হয়, যার জন্যে আমার দাদু সঙ্গে সঙ্গে হায়ার অথরিটিসের কাছে গিয়ে তাদের অ্যাকোমোডেশন সম্বন্ধে জিজ্ঞাসা করা চালু করে, এবং রিপ্লাইতে তারা আমার দাদুকে টেম্পোরারিলি একটা কোয়ার্টার থাকার জন্য দেয়, আর বলে যে তাদের কোয়ার্টার রেডি না হওয়া পর্যন্ত তারা এই বাড়িতে একটু অ্যাডজাস্ট করে নিক। বাট দ্য প্রবলেম ওয়াজ যে বাড়িটা তাদেরকে দেয়া হয়েছে সেটা ছিল একটা কাঁচা বাড়ি, অর্থাৎ আমরা গ্রামীণ ভাষায় যেটাকে বলি মাটির বাড়ি। আর এর থেকেও বড় প্রবলেম হলো সেই বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না,
বাট যেহেতু হায়ার অথরিটিসরা দাদুকে প্রমিস করেছিল যে কিছুদিনের মধ্যেই তাদের কোয়ার্টারটা রেডি হয়ে যাবে, এবং সবাই এতটা ট্রাভেল করার পর এতই টায়ার্ড ছিল যে তারা না চেয়েও সে বাড়িতে যেতে বাধ্য হয়। তারা যখন সেই বাড়িতে পৌঁছায় সবার প্রথমেই তারা যে যার মতো বিছানা করে এবং ঘুমাতে চলে যায়। অ্যাট অ্যারাউন্ড 2 PM আমার দিদিমা ওয়াশরুম ইউজ করার জন্য ঘুমটা ভেঙে যায়। আমার দিদিমা সাধারণত বাড়িতে একাই থাকতো, যেহেতু আমার দাদু আসাম পুলিশে কাজ করতো এবং তার শিফটটা বেশিরভাগ সময় রাতের বেলায় ছিল, তাই বাড়িতে বেশিরভাগ সময় আমার দিদিমা একাই থাকতো, যার জন্যে সে কোনো জিনিসেই আগাগোড়াই ভয় পেত না। বাট সেদিন রাতে হয়তো নতুন জায়গায় আসার জন্য আমার দিদিমার গাটা হালকা ছমছম করে ওঠে, যার ফলে সে আমার আঙ্কেল অর্থাৎ দিদিমার ভাইকে ডাকার চেষ্টা করে। বাট যেহেতু তিনি প্রচুর সাউন্ড স্লিপার এবং প্রচুর টায়ার্ড ছিলেন, তাই তাকে যতই চেষ্টা করছিল সে কিছুতেই ঘুম থেকে উঠছিল না, যার ফলে আমার দিদিমা ডিসাইড করে যে সে একাই ওয়াশরুমটা ইউজ করতে যাবে। এখন ওয়াশরুমের ঠিক বাইরে ছিল একটা বড় আম গাছ, যেটা চাঁদের জ্যোৎস্না আলোয় তার মাথাটা পুরো চকচক করছিল। আফটার ইউজিং ওয়াশরুম আমার দিদিমা যখন ঘরে চলে আসে তার প্রচুর গরম হয়, যার ফলে সে বিছানার যেদিকে জানলাটা ছিল সেদিকে মাথা করে ঘুমানোর চেষ্টা করে। এখন তার সবে হালকা হালকা চোখে ঘুম এসেইছে কি হঠাৎ বাইরে থেকে কিছু বড় অবজেক্ট মাটিতে পড়ার আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। আমার দিদিমা এই সময় একটু ঘাবড়ে যায় এবং ঝপ করে উঠে আমার দাদুকে ডাকে এবং সব কিছু বলে, যেটা শুনে আমার দাদু ঘুমের গোড়ায় বলে যে হয়তো কোনো বিড়াল টিড়াল হবে, তাই তুমি এত চিন্তা করো না, তুমি এখন ঘুমিয়ে পড়ো, তোমার শরীর খারাপ করবে। এখন আমার দিদিমাও দাদুর কথায় বিশ্বাস করে নেয়, কারণ তিনি যেহেতু প্রেগনেন্ট ছিলেন তাই বেশি চিন্তা করাটা তার পক্ষে ভালো ছিল না, কারণ শরীর খারাপও করতে পারে, যার জন্য দিদিমা বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে। বাট কিছুক্ষণ পরেই আবার সেই আগের মতো জোরদার আওয়াজে দিদিমার ঘুম ভেঙে যায়। বাট এইবার আওয়াজটা এতই জোরে ছিল যে যারা ঘুমাচ্ছিল তারা সবাই এই আওয়াজের ফলে তাদের ঘুম ভেঙে যায়। এত জোরে আওয়াজের ফলে সবাই ঘাবড়ে গেছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে বাইরে হয়তো কোনো চোর টোর এসেছে। বাট আমার দাদু ও দাদা বাইরে গিয়ে সব জায়গা চেক করার অনেকক্ষণ পরও তারা কাউকেই সেখানে দেখতে পায় না। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে যে তারা এই বাড়িতে শিফট হয়েছে আজকেই, এবং তাদের ভালো করে মনে আছে যে তারা এত বড় কোনো জিনিসই বাইরে রাখিনি যার থেকে এত জোরে একটা আওয়াজ আসবে। কিন্তু এদিকে এই আওয়াজের ফলে আমার মা আমার মামার ঘুমের 14 গোষ্ঠী বেজে গেল। কয়েক মিনিট পরে পরিবেশ পুরো একটা অদ্ভুত নিস্তব্ধতায় পুরো ছেয়ে যায়, এবং সাডেনলি আমার দিদিমা বাইরে থেকে কারোর ফুটস্টেপের আওয়াজ পুরো স্পষ্ট শুনতে পায়। এবং এই আওয়াজটা শুধু আমার দিদিমা না, যে সকল ফ্যামিলি মেম্বার সেখানে শুয়েছিল তারা পুরো সবাই ভালো করে শুনতে পাচ্ছিল। আমার দিদিমা যখন কানটা পেতে ভালো করে এই আওয়াজটাকে লক্ষ্য করে, তখন সে বুঝতে পারে যে কেউ যেন পায়ে চপ্পল পরে তাদের উঠোনের ঘাসের উপর চলাফেরা করছে। আর যে সেকেন্ড আওয়াজটা তাদের কানে আসে সেটা হলো লাইক কেউ যেন পায়ে বুট বা হিল পরে তাদের বারান্দায় চলাফেরা করছে। এখন এই আওয়াজটা শুনে আমার মা আর আমার মামা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। অন দি আদার হ্যান্ড আমার দিদিমা প্রচণ্ড ভয় পেলেও আমার মা আর আমার মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল এবং শান্ত করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ে। বাট এই নিস্তব্ধময় রাতে আমার দিদিমা একা একমাত্র এমন ছিল যে একটুও মাত্র ঘুমাতে পারছিল না, এবং অনেক চেষ্টার পরও যখন সে দেখছে যে ঘুম আসছিল না, সে বিছানায় বসে জানলা থেকে বাইরের দিকে শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল, এবং হঠাৎই জানলায় একটা হাতের ছাওয়া সে পুরো স্পষ্ট দেখতে পায়।
সেটা বুঝতে পারে কারণ সেই হাতের ছাওয়াটা তার ঠিক মুখের উপরে আসছে এবং সাডেনলি তার সাফোকেশন ফিল হওয়া চালু হয়। যেন আমার দিদিমার মনে হচ্ছিল কেউ যেন তাকে মারার চেষ্টা করছে দম আটকিয়ে। আমার দিদিমার চিল্লানোর তো প্রচুর চেষ্টা করছিল, বাট তার মুখ দিয়ে একটাও আওয়াজ আসছিল না। আফটার স্ট্রাগলিং সো মাচ আমার দাদু শেষমেশ দিদিমার কোঁতানোর আওয়াজ শুনতে পায় এবং সে যখনই ঘুম থেকে উঠে দিদিমার এরম অবস্থা দেখে সে সঙ্গে সঙ্গে আমার দিদিমাকে সামলায় এবং তারপরে গিয়ে আমার দিদিমা বাঁচার নিঃশ্বাস নিতে পারে। আমার দিদিমা যখন দাদুকে সব কিছু খুলে বলে তখন আমার দাদু পুরো অবাক হয়ে যায়, যার জন্য সে বাইরে একটা টর্চ নিয়ে গিয়ে আবার বাড়ির চারপাশে কেউ আছে কি না এটা দেখতে যায়। বাট আনফর্চুনেটলি সেখানে কেউ ছিল না। আমার দাদু আমার আঙ্কেলের ঘরটাও চেক করে, বাট সেখানেও কেউ ছিল না, কারণ আঙ্কেল এই ঘরে আমাদের সাথেই একভাবে মোষের মতো নাক ডেকেই ঘুম দিচ্ছে। এবং এই ইনসিডেন্টের পর জিনিস আরও বীভৎস রূপ ধারণ করে। আফটার সাম টাইম যখন পরিবেশ আবার নিঃশব্দ হয়ে যায় তখন আমার দাদু আবার ঘুমাতে চলে যায়। বাট আমার দিদিমা প্রচুর চেষ্টা করার পরও সে ঘুমাতে পারছিল না। কিছুক্ষণ বিছানায় না ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকার পর আবার আমার দিদিমা বাইরে থেকে কারোর ফুটস্টেপের আওয়াজ শুনতে পায়, কিন্তু এইবার আওয়াজটা এমন ছিল যেন কেউ আমাদের ঘরে ঢোকার চেষ্টা করছে। এবং আওয়াজটা এমন ছিল যে কেউ যেন আস্তে আস্তে হেঁটে ঠিক আমাদের ঘরের দরজার সামনে এসে সেখানেই থেমে যায় এবং কিছুক্ষণের জন্য পরিবেশ একটা অদ্ভুত নিঃশব্দতায় ছেয়ে যায়। তখনই হঠাৎ জানলায় একটা জোরদার আওয়াজের পর আমার দিদিমার শরীর হঠাৎ করে পুরো অসাড় হয়ে যায়। যেমন আমি প্রথমে বলেছিলাম যে সেই বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, তাই আমার দিদিমা বাইরে কিছু লণ্ঠন জ্বালিয়ে রেখেছিল যাতে তার আলোটা একটু একটু আসে। এবং সাডেনলি সে যখন সেই লণ্ঠনের আলোর দিকে দেখে সে দেখতে পায় যে একটা হিউম্যানলি শ্যাডো সে যেন আস্তে আস্তে হেঁটে ঠিক তার দরজার সামনে আসে এবং তারপর সে দরজাটা আস্তে আস্তে খুলে তাদের ঘরে ঢুকে যায়। আমার দিদিমা এই সময় চিল্লানোর প্রচুর চেষ্টা করছিল, বাট কেন জানে না, হয়তো ভয়ে তার মুখ দিয়ে একটু শব্দ বেরোচ্ছিল না। এখন সেই শ্যাডোটা ঘরে ঢুকে ধীরে ধীরে ঘরের একটা কর্নারের দিকে এগিয়ে যায় এবং সেখানে থেমে গিয়ে ধীরে ধীরে আমার দিদিমার দিকে মুখটা ঘোরায় এবং তখন আমার দিদিমা যা দেখে সেটার কথা আজও ভাবলে তার রাতে ঘুম উড়ে যায়। আমার দিদিমা দেখে যে এটা একটা মহিলা যার মুখ পুরো আগুনে পুড়ে পুরো কালো একদম নষ্ট হয়ে গেছে এবং তার মুখে রক্তের কালো কালো লাল লাল ছাপ পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। পরেই সেই মহিলাটা আমার দিদিমার দিকে তাকায় এবং একটা বীভৎস হাসি দেয়, যেটা দেখে আমার দিদিমার গায়ে যত জোর ছিল সে তত জোরে চিল্লে ওঠে। বাট তার ফ্যামিলি ঘুম থেকে উঠে সিচুয়েশানটা বোঝার আগেই আমার দিদিমা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমার দাদু আমার দিদিমাকে জ্ঞান ফেরানোর প্রচুর চেষ্টা করে, বাট যখন দেখছে যে তার জ্ঞান কিছুতেই ফিরছে না তারপর সে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে অ্যাডমিট করে। বাট দ্য থিং ওয়াজ, যখন রিপোর্ট বেরোয় তখন এমন কিছুই অ্যাবনর্মাল ছিল না। ডক্টর জানায় তো সব কিছুই একদম নর্মাল আছে, মানে পালস টালস হার্টবিট সব কিছুই একদম নর্মাল আছে, যেটা দেখে আমার দাদু পুরোই অবাক হয়ে যায়। নেক্সট দিন আমার দিদিমা যখন ঘুম থেকে ওঠে সবার প্রথমেই সে একটা ফ্রেশ হওয়ার জন্য শাওয়ার নেয় এবং তারপর পুজো করতে বসে, হোপিং কি এরপর হয়তো জিনিসপত্র একটু ঠিক হবে। বাট তার এই জিনিসটা ভাবা একদম ভুল ছিল। পরের দিন রাতে আবার সেই ইনসিডেন্টটা আমার দিদিমার সাথেই ঘটে। এমনকি এই ইনসিডেন্টের পর থেকে প্রতিদিনই আমার দিদিমা তার ঘরে সেই কর্নারে সেই মহিলাটাকে প্রায় সময় দেখতে পেত
এবং দিনের পর দিন আমার দিদিমার শরীর এটার ফলে আরও উইক হয়ে যায় এবং শরীর আস্তে আস্তে ভাঙা চালু করে। এবং সব কিছু থেকে ফার্স্ট্রেটেড হয়ে আমার দাদু শেষমেশ আবার হায়ার অথরিটিসের কাছে যায় এবং তাদের যে গভর্নমেন্ট থেকে যে কোয়ার্টারটা অ্যালার্ট হয়েছিল সেটার সম্বন্ধে জিজ্ঞাসা করে। যেটা শুনে যেসব হায়ার অথরিটিসরা ছিল তারা বলে যে মিস্টার শঙ্কর, আপনি আর জাস্ট কিছু দিন আপনি ওই বাড়িতে অ্যাডজাস্ট করুন, আপনার কোয়ার্টার শীঘ্রই রেডি হয়ে যাবে। বাট আমার দাদু যখন হায়ার অথরিটিসকে সব কিছু বলে যে এই ইনসিডেন্টের ব্যাপারে এবং তার ওয়াইফের মানে আমার দিদিমার শরীরের কন্ডিশনের ব্যাপারে, তখন তারাও অবাক হয়ে যায়, যার ফলে তারা বাধ্য হয়ে তাদের ফ্যামিলিকে আনরেডি হওয়া কোয়ার্টারে শিফট করতে বাধ্য হয়। এরপর তারা যেদিন সেই বাড়ি থেকে বেরিয়ে আসে সেই সময় তারা একটা ভিডিও রেকর্ড করে জাস্ট অ্যাজ এ মেমোরি। বাট সেই ভিডিওটা পরে যখন আমার দিদিমা ভালো করে চেক করে তখন যা দেখে সেটা আপনারা দেখলে হয়তো আপনিও ভয় পেয়ে যাবেন। সো গাইজ, প্লিজ চেক আউট দিস ভিডিও। আর যদি তোমরা কিছু দেখতে পারো প্লিজ আমাকে বলো। সো গাইজ, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা স্টোরিটা ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা সাবস্ক্রাইব তোমরা করেই দিতে পারো, আর যদি না পারো তাহলে একটা লাইক করে দাও। সো গাইজ, আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই।